উফ মাগো, জ্বলে গেল, ছাড় কুত্তা। এই তো জান, হয়ে গেছে, আর একটু। তুমি সব সময় আমার সাথে এমন করে ব্যথা দাও। আরে বাবা, তোমার এইগুলো যে এত মিষ্টি কে জানতো? একবার দখলে নিয়ে নিলে আর ছাড়তে ইচ্ছে করে না। প্লিজ বাধা দিও না জান। কুত্তা, তুই কখনো ভালো হলি না। তুই সব সময় শুধু আমাকে বাধা দিস আর কষ্ট দিস। জান, তুমি এত রাগ করো কেন? আমি তো তোমাকে আদর দিতেছি। আদর দিলে কান্নাকাটি করে কেউ? আমারই এগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আর তুই বলছিস তুই আদর দিচ্ছিস। তুই সব সময় আমার সাথে এমন করিস। তোমার সাথে না করলে কার সাথে করব জান? তুমি তো আমার সব। তাহলে কার সাথে করব সোনা? প্লিজ বাধা দিও না। মাসুম নীলাদ্রির ঠোঁটছোড়া ইচ্ছে মতো চুষতে লাগলো। আপনারা এতক্ষণ কি ভাবতেছিলেন? ওরা কি করতেছে? আসলে নীলাদ্রিকে যখনই মাসুম কাছে টেনে নেয় কিংবা কাছে পায়, তখনই ও ঠোঁটছোড়া নিজের দখলে করে নেয়। মাসুম বলে নীলাদ্রির ঠোঁট এতটাই গোলাপি যে সেটা একবার কাছ থেকে দেখলে ও নিজেকে আর সামলাতে পারে না। ও ঠোঁট ছোড়াতে আদর দিতে হয়, তাই মাসুম এরকমভাবে বলল। তো 10 মিনিট পর মাসুম ওকে একটা সময় নীলাদ্রি জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই মাসুম বলতে লাগলো। কি হলো জান? তুমি আমাকে সরিয়ে দিলে যে? তোমার ভালো লাগেনি? কুত্তা, ইস, বলে ভালো লাগেনি। ঠোঁটটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর তুমি বলো যে ভালো লাগেনি, তাই না? তোমাকে বলছি না এমন করে কিস দিবে না। তাহলে কি কেমন করে দিব? আর কি এমন করলাম যার জন্য জ্বলছে? ব্যথাও তো দেইনি, তাহলে জ্বলবে কেন? যেভাবে ঠোঁট জোড়া চুষতে থাকো তাতে ব্যথা তো লাগবেই। আর তুমি বলো ব্যথা পাইনি। কি করো জান? তোমার ঠোঁট জোড়া এতটাই মিষ্টি যার জন্য তোমাকে দূরে সরিয়ে দিতে পারি না। তোমার কাছে যখনই আসি এত বেশি ভালো লাগে যার জন্য চকলেটের মতো খেতে ইচ্ছে করে। ওই জন্যই তো মাঝে মধ্যে বেশি আদর দিয়ে ফেলি, তাই হয়তো একটু ব্যথা লাগে। বসতে যখন পারো তাহলে এইভাবে কষ্ট দাও কেন? তুমি বোঝো না আমার কতটা খারাপ লাগে? আরে বাবা, বরের ভালোবাসা সবাই চায়, সেখানে তুমি বলো নাকি খারাপ লাগে? আর আমি কি এমন করেছি যার জন্য খারাপ লাগবে? আপনি নাকি তুমি ওটা মুখে বলো, কিন্তু আমার দিকটা তুমি একটুও ভেবে দেখো না। যখন তখন তুমি আমাকে কাছে টেনে নিয়ে এইভাবে উল্টাপাল্টা জায়গায় আদর দিতে শুরু করো। এখন তো লাভ বাইট দেইনি যার জন্য তোমার খারাপ লাগবে। আরে বাবা, উল্টাপাল্টা জায়গায় আদর দিলাম কোথায়? আমি তো তোমাকে ভালো করেই আদর করতেছি। তুমি বলতেছো উল্টাপাল্টা জায়গায়। দেখো শোনা, আমি তোমার কাছে যতবার আসবো তোমাকে আদর না করে থাকতে পারি না। আর বিয়ে করেছি কি তোমাকে এমনি এমনিতেই নাকি? এটা কি আমি করতে চেয়েছিলাম? তুমি যে কেমন করে সবকিছু গোলমাল পাকিয়ে তারপর আমাকে বিয়েটা করলে সেটা তুমিই ভালো জানো। তুমি একটা ফাজিল পোলা একটা, যার জন্য এরকম ভাবে উল্টাপাল্টা বলে আমার বাসায় তারপর বিয়ে করেছো। আমি না হয় তোমাকে উল্টাপাল্টা বলেছি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? বলো, আমাকে যদি ভালো না বাসতে তাহলে কি বিয়ে করতে? আমি তো সেটা খুব ভালো করেই জানি। মাসুমের কথায় নীলাদ্রি আর কোনো কথা বলতে পারল না। চুপচাপ মাথাটা নিচু করে রাখলো। ওর মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন মাসুম নীলাদ্রিকে প্রপোজ করেছিল, কিন্তু নীলাদ্রি ওর মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। তখন মাসুম উঠে এসে যখনই ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল, নীলাদ্রি কেমন শান্ত হয়ে গেছিল। তখন মাসুম বলেছিল, জান, আমি না তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলছি, কিন্তু তোমাকে বলতেই পারছিলাম না আর বোঝাতেও পারছিলাম না। হয়তো তুমি বুঝতে পারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিতে চাও। দেখো, আমি না তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, যার জন্য তোমার থেকে দূরে সরে থাকতে পারি না। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। একটা সুযোগ চাই তোমাকে ভালোবাসায়। নীলাদ্রি কোনো কথা বলছিল না। ও বুঝতে পারছিল মাসুমের বুকে মাথা রেখে মাসুমের বুকটা, হার্টবিটটা অনেক বেশি দ্রুত স্প্যাম করছে। কারণ ওর হার্টটা এত তাড়াতাড়ি স্প্যাম করতেছিল, যার জন্য মনে হচ্ছিল মাসুমের হার্টটা নীলাদ্রির কাছে এত বেশি ভালো লাগছিল, যেটা ওকে বলে বোঝাতে পারছিল না। মাসুম নিজের মতো করে ওর ভালোবাসার কথাগুলো নীলাদ্রিকে বলে যাচ্ছিল, কিন্তু নীলাদ্রি কোনো রেসপন্স করতেছিল না। তারপর একটা সময় মাসুম ওর মুখটা তুলে মুখের দুই পাশে হাত রেখে বলতেছিল, বেবি, আমি না তোমাকে সত্যি ভালোবাসি।
একটা সুযোগ দাও আমাকে। দেখো, আমি তোমাকে সত্যি অনেক সুখে রাখবো। তুই তো জানো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কত ভালো। আমি যতটা তোমাকে বুঝতে পারি, তুমি যতটা আমাকে বুঝতে পারো, ততটা কেউ পারবে বলো? আমরা তো দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তাই না? তাহলে তুমি আমাকে কেন মেনে নিতে পারবে না? একটাবার ভালোবেসে দেখো, অনেক বেশি ভালোবাসি তোমাকে। এবার নীলাদ্রি মাসুমের কথায় আর জবাব না দিয়ে পারল না, কারণ মাসুম যেটা করতে গেল সেটার জন্য নীলাদ্রি কখনোই প্রস্তুত ছিল না। মাসুম খেয়াল করলো নীলাদ্রি মায়াবী এক চোখে ওর দিকে তাকিয়ে আছে। তখন মাসুম নীলাদ্রির ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগোতে গেলে নীলাদ্রি বুঝতে পারল মাসুম কি করতে চাইছে। তাই ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। এরপর কয়েকটা দিন মাসুম আর নীলাদ্রির সাথে দেখা করতে পারেনি। নীলাদ্রি ওকে তেমন পাত্তা দেয়নি, আর তেমনভাবে ওর সাথে কি দেখা করেনি। নীলাদ্রি কলেজে আসতে ছিল না, কারণ ওর খুব লজ্জা লাগতেছিল মাসুমের সামনে আসতে। আর তার উপর ওরা ফ্রেন্ড ছিল ভার্সিটিতে। ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল, আর দুজনের দেখা হয়েছিল একটা ঝগড়ার মাধ্যমে। তাও কলেজে আসতে ছিল। তখন ওদের একটা জায়গায় বাসায় নিয়ে অনেক ঝামেলা হয়। তারপর মাসুম যখন এসে দেখতে পায় নীলাদ্রির ক্লাসমেট, তখন ওর সামনে গিয়ে কথা বলার চেষ্টা করলে নীলাদ্রি ইগনোর করেছিল। তারপর কয়েকটা দিন নীলাদ্রি যখন মাসুমকে ইগনোর করতেছিল, তখন মাসুম একদিন ওর সামনে যায় আর তারপর বলতে শুরু করে, আপনার এত ভাব কিসের, হ্যাঁ? নাকি একটা ছেলে হয়ে কথা যেচে বলতে আসছি সেই জন্য এত বেশি ঢং দেখাচ্ছেন? দেখেন, আপনার মতো 10টা মেয়েও কিন্তু আমার পেছনে পড়ে আছে। তারপরও আমি আপনার কাছে যেচে কথা বলতে আসছি, তাহলে এত ঢং দেখানোর কি আছে? মাসুমের কথায় নীলাদ্রি ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়েছিল। তখন মাসুম আবারও রাগী কণ্ঠে বলছিল, দেখেন, একটু চেহারা সুন্দর হলে এতটা ঢং দেখাবেন না, যার জন্য মানুষের কাছে একটা সময় সস্তার জিনিস হয়ে যান। হ্যাঁ, এটা ঠিক যে আপনি দেখতে সুন্দর, তাই বলে 10টা ছেলে আপনার পেছনে পড়ে আছে বলে আপনি আর 10টা ছেলের মতো আমাকে ভাবেন না। আমি ওদের মতো আপনাকে প্রপোজ করব না। একই ক্লাসে পড়ি, ওর জন্য ফ্রেন্ডশিপ করতে চাচ্ছিলাম। সেদিন না হয় না জেনে না শুনে আমাদের মাঝে ঝামেলা হয়েছিল, কিন্তু তাই বলে যে আপনি আমাকে এভাবে ইগনোর করবেন সেটা আমি ভাবতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি কথা না বললে আমি তো আর জোর করে বলাতে পারবো না, সেটা আপনার বিষয়। তবে একটা কথা কি মনে রাখেন, যে ক্লাসমেটগুলোর সাথে অন্তত কথা বলতে পারেন, এত বেশি অহংকার দেখাবেন না যার জন্য পরে সব কিছুই হারিয়ে ফেলেন। ওই ঘটনার পর নীলাদ্রি একদিন মাসুমের সাথে চেঁচে কথা বলতে আসছিল। একটা সপ্তাহ পরে, কারণ মাসুম ওর সামনে আর আসতে ছিল না, ওর থেকে দূরে থাকতো। আর কেমন যেন ওর ফ্রেন্ডগুলোর সাথে হেসে হেসে কথা বললে নীলাদ্রির সাথে কথা বলতো না, যেটা মানতে পারছিল না। তারপরও সাথে কথা বলতে গেলে মাসুম বলেছিল, দেখেন, আপনি তো আর চান না আমি আপনার সাথে কথা বলতে কিংবা আপনার সামনে আসি। আপনার সামনে পুরো একটা সপ্তাহ কথা বলার চেষ্টা করেছি, ফ্রেন্ডশিপ করার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে ইগনোর করেছেন। আর এমনভাবে ইগনোর করেছেন মনে হয়েছে আমি আপনার বয়ফ্রেন্ড ছিলাম। আপনি আমাকে পছন্দ করেন না, ওই জন্য ইগনোর করেছেন। তাই এখন তাছাড়া আপনার ফ্রেন্ডগুলোর সাথে হাসাহাসি করে কথা বলি। আর আপনি হয়তো বুঝতে পেরেছেন এই দিনগুলোতে যে আমি অনেকটা ফ্রি, তাই ওদের সাথে এমনই কথা বলি। কিন্তু আপনি যে হুটহাট করে কোনো কথা বলতে আসছেন, তার জন্য আমি অবাক হয়ে যাচ্ছি। দেখো, আমি তখন ওই ঝামেলার জন্য তোমার উপর রাগ করেছিলাম, ওই জন্য কথা বলতে আসিনি। কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমার সাথে ফ্রেন্ডশিপ করা যায়, কারণ যে কয়েকটা দিন আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি আর বুঝতে পেরেছি তুমি অনেকটা ভালো একটা ছেলে। কাছে থেকে দেখেছেন মানে? কতটা কাছে থেকে দেখেছেন বলুন তো? যতটাই কাছে থেকে দেখেছি না কেন, কিন্তু এত ভালোভাবে চিনেছি তোমাকে যে বুঝতে পেরেছি তুমি আসলে অনেক ভালো একটা ছেলে। তাই এখন কথা না বাড়িয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করো। কেন আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে? কেন, আপনি কোন রাজ্যের রানী যে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে? ও, এখন আমি যেচে কথা বলতে আসছি ওই জন্য তোমার এরকম ভাব বেড়ে গেছে, তাই তো? দেখো, এত ভাব দেখিও না। আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন? ভালো তো জানতে পারি অহংকারটা এত তাড়াতাড়ি কমে গেল কিসের জন্য? আরে বাবা, বললাম তো অহংকার করিনি, তখন তোমার উপর রাগ হয়েছিল
এই জন্য কথা বলিনি। ইগনোর করে দেখলাম তুমি কেমন ছেলে, দেখলাম যে না, আর 10টা ছেলের মতো নয়। কেন আমাকে এমনটা মনে হলো কেন? আমি কি আর 10টা ছেলে থেকে আলাদা? আর একটা লেজ আছে, দুটো কান আছে, আর দুটো শিং আছে, যার জন্য আমি সবার থেকে আলাদা। তুমি খালি উল্টাপাল্টা কথা বলো। ফ্রেন্ডশিপ করলে করো, না হলে আমি চলে যাচ্ছি। এখন যে ফ্রেন্ডশিপ করতে আসছি এই জন্য আবার ঢং দেখানো হচ্ছে, তাই না? মাসুম নীলাদ্রির সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছিল, তারপর আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়েছিল। একটা সময় দুজন দুজনের অভ্যেস হয়ে পড়েছিল। একটা সময় দুজন দুজনকে এত বেশি জানতো, চিনতো আর বুঝতে পারতো, যার জন্য কেউ কাউকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না। মাসুম তখন নীলাদ্রির প্রয়োজনটাও লাইফে বুঝতে পেরেছিল। আর তারপর যখন নীলাদ্রির থেকে প্রপোজ করে তখন নীলাদ্রিকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করেছিল। আর তারপর আর কোনো উপায় না পেয়ে ওর সাথে কথা বলার জন্য, কিন্তু নীলাদ্রি কথা বলছিল না। তারপর মাসুম এই বিষয়টা নিয়ে অনেক আপসেট ছিল, ভেবে পাচ্ছিল না কি করবে। খুব খারাপ লাগছিল যে ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিল। এই বিষয়টা নিয়ে যখন ওর মন খারাপ থাকতো তখন মাসুম একটা ওকে ফ্রেন্ড বলে নীলাদ্রির বাসায় গিয়ে বলে দিত যে ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওকে না পেলে নাকি সুইসাইড করবে। এমন কিছু বলার জন্য নীলাদ্রির আব্বু আম্মু অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর তখন নীলাদ্রির আব্বু ওকে ডেকে জিজ্ঞেস করেছিল ও কি সত্যিই মাসুমকে ভালোবাসে কিনা। নীল আইন কোনো কথা বলতে পারছিল না দেখে তখন সবার সামনে মাসুম ওকে জড়িয়ে ধরেছিল আর বলেছিল, কলিজে একটাবার বলে দাও সবাইকে তুমি আমাকে কতটা ভালোবাসো। দেখো তাহলে আর কেউ আমাদের মাঝে বাধা হবে না, আমরা দুজন খুব সহজে এক হয়ে যাব। আঙ্কেল আন্টি তোমরা জানো না ও তোমাদের জন্য ভয় পাচ্ছে। ও বলেছিল তোমাদেরকে বলতে ভয় পায় তাই বলতে পারছিল না। প্লিজ তোমরা ওকে বকাবকি করো না। তোমরা আমাদের যা শাস্তি দেওয়ার দাও, তারপর আলাদা করে দিও না। তোমরা দুজনে তো জানো আমরা দুজন দুজনকে কত বেশি ভালোবাসি। সেদিন নীলাদ্রির আব্বু মাসুমের আব্বু আম্মুর সাথে কথা বলেছিল। আর সেদিনই ওদের বাসাতে নীলাদ্রির সাথে মাসুমের বিয়ে হয়। নীলাদ্রি প্রথমে মাসুমের কাছে আসতো না, ওর থেকে দূরে সরে থাকতো। তখনই মাসুম কিছুদিন ওর উপর রাগ করে থাকতেই, ওর সাথে কথা না বলতেই নীলাদ্রি মাসুমের ভালোবাসাটা বুঝতে পারে। তারপর থেকে মাসুমকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। কিন্তু এখন মাঝে মধ্যে মাসুম ওকে যখনই কাছে টেনে নেয় আর এত বেশি ভালোবাসে আর আদর দেয়, যার জন্য শেষ করে ফেলে। তোমায় নীলাদ্রি মাথা নিচু করে আছে দেখে মাসুম গিয়ে ওর মুখের দুই পাশে হাত রেখে তারপর বলতে লাগলো, জান খুব বেশি কষ্ট দিয়ে ফেলি, তোমাকে আদর করার সময় খুব বেশি খারাপ লাগে তোমার, বলো আমাকে। নীলাদ্রি কোনো কথা বলছে না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। তখন মাসুম ওর মুখটা তুলে তারপর কপালে একটা কিস করে বলতে লাগলো, আসলে খুব বেশি ভালোবাসি তো থাকতে পারতাম না তোমাকে ছাড়া, কিন্তু জানতাম না যে তোমার কাছে এতটা অসহ্য লাগবে আমার ভালোবাসাটা। তুমি মুখে না বললেও আমি আজকে তোমার চুপ করে থাকাকে বুঝতে পারছি। কি করব বলো, জানতাম না যে বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম সম্পর্কে জড়িয়ে যাব। তুমি হয়তো আমাকে ভালোবাসতে না, কিন্তু আমি জোর করে তোমাকে বিয়েটা করেছি। এখন তো আমার থেকে দূরে যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি আর তোমাকে বেশি জোর জবরদস্তি করব না। তোমার যদি মনে হয় আমার ভালোবাসাটা তোমার প্রয়োজন, খুব বেশি আদর পেতে ইচ্ছা করছে, তখন তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিব। মাসুম কথাগুলো বলেই তারপর নীলাদ্রিকে থেকে ছেড়ে দিয়ে যখনই চলে যাবে তখনই নীলাদ্রি মনে হলো যে মানুষটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যার জন্য বাসায় গিয়ে এরকম একটা পাগলামি করেছিল। তাই ও যখনই রুম থেকে বেরিয়ে যেতে নেবে নীলাদ্রি দৌড়ে গিয়ে ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু প্লিজ রাগ করো না। দেখো আমি তো তোমাকে ভালোবাসি, বলো। আগে হয়তো ভালোবাসতাম না, কিন্তু এখন তোমাকে আমিও ভালোবাসি। তাছাড়া আমি তোমাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলো? তোমাকে ছাড়া আমি আর একটা দিনও কল্পনা করতে পারি না। কিন্তু তুমি যখন আমার কাছে আসো অনেক বেশি দুষ্টুমি করো, অনেক বেশি আমাকে আদর করতে গিয়ে কষ্ট দিয়ে ফেলো, ওই জন্য খুব খারাপ লাগে। তাই বললাম, তুমি তো একটু আস্তে আদর করলেও পারো। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, তাই না? আমি তো তোমারই।
সত্যি তো, এখন থেকে আর বলবে না তো তোমার খারাপ লাগে? আমি তোমাকে আদর দিলে তোমার খুব বেশি কষ্ট হয়? তাহলে কিন্তু আমি সত্যি তোমার থেকে দূরে হারিয়ে যাব, বুঝতে পারবে তখন তোমাকে কতটা বেশি ভালোবাসতাম। আসো না প্লিজ, এমন কথা বলিও না। আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছেড়ে যেখানে একটা মুহূর্তও থাকতে পারি না, সেখানে তুমি আমাকে ছেড়ে চলে গেলে তো আমি মরে যাব। মাসুম নীলাদ্রিকে ছাড়িয়ে নিয়ে তারপর বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল আর বলল, আই লাভ ইউ পাগলি, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জান।